আমাদের আজকের গল্প তুমি হাত বাড়ালে, কলমে মাধবী ভট্টাচার্য। অফিস থেকে বেরিয়ে জনি দেখল কালো কালো গোল্লা পাকানো মেঘগুলো ঝুলে আছে আকাশের গায়ে। একটা টোকা দিলে ঝরঝর করে ঝরে পড়বে মাটির বুকে, ভিজে যাবে মাটি আর নিচের সব বোঝা মাটির বুকে নামিয়ে দিয়ে ভারমুক্ত হবে আকাশ। জনির বুকেও দীর্ঘদিন জমেছিল বিষাদের কালো মেঘ। কোথা থেকে উথাল পাতাল শ্রাবণের বাতাস এসে ঢুকে পড়েছে ওর জীবনে। সেই হাওয়ার এক টোকায় জনির বুকে জমে থাকা বিষাদের মেঘ বিন্দু বিন্দু হয়ে ঝরে পড়েছে একটু একটু করে। সেই দামাল হাওয়ার কাছে নিজেকে সমর্পণ করে একটু একটু করে ভারমুক্ত হয়েছে জনি। বাঁচতে শিখেছে নতুন করে। বাসের জন্য অপেক্ষা করতে করতে মোবাইলটা খুলল জনি। অফিসে ইম্পর্টেন্ট মিটিং ছিল, ফোন সুইচ অফ করে রাখতে হয়েছে বেশ কিছু সময়। এখন ফোন খুলতেই মিস কল অ্যালার্টের নোটিফিকেশন দেখে চোখ কপালে জনির। 25 বার ওকে কল করেছে শ্রাবণী, সাড়া না পেয়ে বোধহয় হোয়াটসঅ্যাপে অনেকগুলো অ্যাংরি ইমোজিও পাঠিয়ে রেখেছে। হেসে ফেলল জনি, রিপ্লাই করলো, তুই তো এমনিতেই রেগে লাল হয়ে থাকিস, আরও লাল হতে হতে শেষে ফেটে যাবি যে। সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো, তুই আয় একবার, তোর মাথার চুল সব ছিঁড়ে না নিয়েছি তো আমার নাম শ্রাবণী নয়। সাপের 5 পা দেখেছিস তুই, তাই না? শালা কতবার বলেছি ফোন সুইচ অফ করবি না, সাইলেন্ট করে রাখিস কাজ থাকলে। সেই থেকে ভাঙা রেকর্ড বেজেই যাচ্ছে, সুইচ অফ সুইচ অফ। উফ, আমার মাথার অ্যান্টেনা সেই থেকে ভুলভাল মেসেজ পাঠাচ্ছে। হাসির কথায় রেগে যাচ্ছি, আর রাগ দেখে কেঁদে ফেলছি। মা আর বাবা মাঝখান থেকে ফালতু ফালতু খেপে গেছে আমার ওপর। হাসতে হাসতে রিপ্লাই করলো জনি, ফোন সুইচ অফ থাকলে কি হয় তোর? অফিসে মিটিং চলছিল যে। ফোন অফ থাকলেই মনে হয় ওপাশে কেউ নেই, তুই হারিয়ে গেছিস, আর খুঁজে পাবো না তোকে আমি। তোকে ছেড়ে কোথায় যাব আমি? তুই তো আমায় বাঁচতে শিখিয়েছিস মানুষের মতো। তুই আমার সেই কোহিনূর, যার আলোর ছটায় আমার অন্ধকার জীবন আলোয় পড়ে গেছে। আর তোকে ছেড়ে হারিয়ে যাব আমি? সত্যিই খ্যাপা আছিস তুই। লিখল জনি। হয়েছে হয়েছে, কাবি করতে হবে না। আর খ্যাপামির এখনই কি দেখছিস তুই? আয় একবার, দেখাচ্ছি তোকে। ভয় দেখাচ্ছিস কেন এত? যাব না তোর কাছে, যা। না এলে বিরিয়ানি মিস করবি, ভেবে দেখ। বিরিয়ানি? হঠাৎ? মা বানাচ্ছে ঘরে স্পেশাল বিরিয়ানি। আসলে আজ মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারি, 7টার মধ্যে পৌঁছে যাস। আগে কথা দে, আমার চুলগুলো অক্ষত থাকবে তবেই যাব। ইহ, খুব মজা তাই না? চলে আসিস। এখন অফ হচ্ছি, ঘুমোবো একটু। তোর জ্বালায় এতক্ষণ ঘুমোতে পারছিলাম না। অফ হয়ে গেল শ্রাবণী। বাসও এসে গেছে ততক্ষণে। জানালার পাশে সিট পেয়ে বসে পড়ল জনি। শ্রাবণীর কথা ভাবতেই মুখে হাসি ফুটে উঠল ওর। মেয়েটা যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখতে চায় ওকে। এত ভালোবাসাও জনির মতো হতভাগ্যের পাওয়ার কথা ছিল। এতদিন যতভাবে বঞ্চিত করেছেন ওকে ঈশ্বর, এখন সেটাই যেন সুদে আসলে পূরণ করে উঠে পড়ে লেগেছেন। সত্যি কি বিচিত্র তার ইচ্ছে। ফোনটা রেখে দিয়ে বিছানায় শুয়ে পড়ল শ্রাবণী, কিন্তু ঘুম আসছে না কিছুতেই। সারা দুপুর আর বিকেলটা এত খারাপ গেল। খুব রাগ হচ্ছে জনির ওপর। দুপুরে লাঞ্চ সেরে জনিকে ফোন করেছিল ও, কিন্তু ফোন সুইচ অফ বলছিল। এরপরে সন্ধে পর্যন্ত ফোন করেই গেল, কিন্তু ফোন অন ছিল না তখনও। শেষে রেগে গিয়ে হোয়াটসঅ্যাপে অ্যাংরি ইমোজি পাঠালো, আর একটু পরে ফোন অন করলেন বাবু। কেন যেন জনির ফোন বেশিক্ষণ অফ থাকলে অস্থির অস্থির করে শ্রাবণীর। হয়তো এটা ওর বাতিক, তবু কষ্টটা তো হয়। কেমন যেন মনে হয় জনি বুঝি যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে চাইছে, চুপি চুপি পালিয়ে যেতে চাইছে শ্রাবণীর কাছ থেকে। জনিকে হারানোর ভয় কাবু করে ফেলে তখন শ্রাবণীকে। মাথা কাজ করে না ঠিকঠাক। আজ এই কারণেই মা আর বাবার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছে। এখন মনে হয় খারাপ লাগছে খুব। বাবা আহ্লাদ করে বলতে এসেছিল, রাতে বিরিয়ানিটা চিকেন হবে নাকি মাটন, তোর কি ইচ্ছে? যা ইচ্ছা করোগে যাও, আমায় কেন বলছো? খেকিয়ে উঠেছিল শ্রাবণী। আরে রাগ করছিস কেন খামোকা? বলে কেমন মুখ চুন করে সরে গেছিল বাবা। মনে হতেই এত কষ্ট লাগছে বাবার জন্য। একসময় মা হাসতে হাসতে এসে বলেছিল, তোর বাবার কাণ্ড দেখ শ্রী, বিরিয়ানির সাথে আলুর দম খাবে বলছে। বলছে পোলাওয়ের সাথে যদি আলুর দম খাওয়া যায় তবে বিরিয়ানির সাথে নয় কেন? বিরিয়ানি আর পোলাও কি এক? কে বোঝায় ওই গোয়ার গোবিন্দকে? হি হি। তখন শ্রাবণী পাগলের মতো ফোন করে যাচ্ছিল জনিকে।
কেন অফ আসছে ফোন কেন? তাই মায়ের কথায় হাসার বদলে রেগে গিয়ে চেঁচিয়ে উঠেছিল সে। কি শুরু করেছো? আমাকে একটু ঘুমোতে দাও না। ঘুমোচ্ছিস কোথায় তুই? ফোনে কুটকুট করছিস। তাই তো এলাম। আশ্চর্য। মুখ ভার করে সরে গেছিল মা। তারপর কেঁদেই ফেলেছিল শ্রাবণী। জনিকে যেও চেনে খুব ভালো করেই। সারাক্ষণ মনের মধ্যে ঝড় চলছে ছেলেটার। যদিও বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। কারোর ভালোবাসায় বিশ্বাস করতে পারে না সে। নিজের প্রতি অদ্ভুত একটা ঘৃণাবোধ আছে ওর। প্রায়ই বলে, আমাকে এত ভালোবাসিস কেন তুই? কষ্ট পাবি যে পরে। কেন কষ্ট পাবো? বলে শ্রাবণী। আমি একটা ঘৃণ্য প্রাণী। দেখছিস না, আমার মা বাবাও ভালোবাসেনি আমায়। আমি কারো ভালোবাসার যোগ্য নই রে। আমার সাথে নিজেকে জড়াস না। অনেক বুঝিয়ে অনেক ভালোবেসে জনিকে ওই অন্ধকার থেকে বের করে আনতে চায় শ্রাবণী। কিন্তু বড় ভয় ভয় থাকে, কখন জনি ছেড়ে চলে যাবে ওকে। কিচ্ছু বিশ্বাস নেই ছেলেটাকে। জনির সঙ্গে প্রথম দেখা হবার দিনটা আজও স্পষ্ট মনে পড়ে শ্রাবণী। কলেজের প্রথম দিনে ক্লাসের এক কোণে চুপ করে বসেছিল সে। সবার থেকে আলাদা, বয়সের তুলনায় একটু বেশি গম্ভীর। কেন যেন ছেলেটার সঙ্গে মজা করতে ইচ্ছে হয়েছিল শ্রাবণীর। সে গিয়ে ধপ করে বসে পড়েছিল ছেলেটার পাশে। ইয়ার্কি করে বলেছিল, হ্যালো মিস্টার সিরিয়াস, বাড়ি থেকে পাচন গিলে এসেছো নাকি? মুখটা অমন তেতো করে রেখেছো কেন? ছেলেটা একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নিয়েছিল। শ্রাবণী আবার বলেছিল, তোমার নামটা কি? জনি। এবারে উত্তর দিয়েছিল ছেলেটা। কি বিচ্ছিরি নাম, তা পুরো নাম বলো। পদবিটা কি? পদবি নেই, বলল ছেলেটা। মানে কি বলছো? পদবিটা কি চুরি হয়ে গেছে? মজা করেছিল শ্রাবণী। আসলে এসে ভেবেছিল ছেলেটাও মজা করছে। তখনই ছেলেটা সোজাসুজি তাকিয়েছিল শ্রাবণীর দিকে। ধীরে ধীরে বলেছিল, আমার মা বাবাই নেই, তো পদবি থাকবে কি করে? একটা অরফানেজে বড় হয়েছি আমি। চার্চের এক ফাদার চালান অরফানেজটা। তিনি দয়া করে তার পদবিটা আমায় দিয়েছেন। নামটাও তারই দেওয়া। হতবাক হয়ে গেছিল শ্রাবণী। চোখ বড় বড় করে ছেলেটার দিকে তাকিয়েছিল ও। ছেলেটার মুখে তখন অদ্ভুত এক হাসি। কি ঘেন্না লাগছে আমাকে? সবাই ঘেন্না করে। সরে যাও এখান থেকে। কি বলছো? ঘেন্না করব কেন? অবাক হয়ে বলেছিল শ্রাবণী। বেজন্মাদের সবাই ঘেন্না করে, যার কোনো জন্মের পরিচয় নেই। জন্মের পরেই যাকে ছুঁড়ে ফেলে দেওয়া যায়, তাকে তো সবাই ঘেন্না করে, নয় করুণা করে। এতদিন থেকে দেখছি তো। আমার তো শ্রদ্ধা হচ্ছে তোমার প্রতি। এতটা খারাপ অবস্থার মধ্যে থেকে লড়াই করে কতটা এগিয়ে এসেছো তুমি। পড়াশোনা করেছো, ভালো রেজাল্ট করেছো, তাই এত ভালো কলেজে অ্যাডমিশনও পেয়েছো। হ্যাঁ, পড়াশোনাই আমার একমাত্র অবলম্বন। আর কাউকে না পেয়ে বইকেই আঁকড়ে ধরেছি আমি। আর এর জন্য আমাকে সব রকম সাহায্য করেছেন ফাদার। তার মতো একজন মানুষ হয় না। তিনি শুধু আমি নই, সব দুস্থ বাচ্চাদের সাহায্য করেন যতটুকু পারেন। এরপরে অনেক কথা হয়েছিল জনির সাথে। একসময় শ্রাবণী বলেছিল, কেন নিজেকে এরকম কষ্ট দিচ্ছ? কারা এক সময় তোমার সঙ্গে অন্যায় করেছিলেন ভুলে যাও সব। মা বাবার পরিচয় নয়, নিজের পরিচয় মাথা উঁচু করে দাঁড়াও তুমি। আমি সব সময় আছি তোমার পাশে। ভুলে যাওয়া এত সোজা নয় শ্রাবণী, বিড়বিড় করেছিল জনি। তারপর কবে থেকে যে দুজনে এত কাছাকাছি চলে এলো মনে নেই শ্রাবণীর। এখন জনি এক প্রাইভেট কোম্পানিতে বেশ ভালো জব করছে। শ্রাবণী জানে আরও উন্নতি করবে ও, কিন্তু মাঝে মাঝে বড্ড ভয় হয়, হঠাৎ করে আবার সব পাল্টে যাবে না তো। রাতে খাওয়ার পালা শেষ হলে শ্রাবণীদের ড্রয়িং রুমে জোর আড্ডা শুরু হয় সবাই মিলে। সেই কলেজের দিন থেকে শ্রাবণীর মা বাবা বড় ভালোবাসেন জনিকে। তাদের জন্যই মাঝে মাঝেই জনি ভুলে যায় ওর আসলে কেউ নেই, কোনো পরিবার নেই ওর। মা বাপ ফেলে দিয়ে গেছিল ওকে রাস্তায়। ফাদার দয়া না করলেও ও হয়তো শেষ হয়ে যেত সেদিনই। কিছুই মনে থাকে না তখন জনির। নিজের ঘরের ছেলের মতোই জনিকে কাছে টেনে নিয়েছেন ওরা। বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর জনি উঠে দাঁড়ায়। ঘরে ফিরতে হবে এবার। চাকরিতে ঢোকার পর থেকেই একটা ঘর ভাড়া করে থাকছে সে। ওকে এগিয়ে দিতে চায় শ্রাবণী। আমি কিন্তু মা বাবাকে এবার বলবো তোর কথা। তোর জন্য আমি কিভাবে ফিল করি খুলে বলবো সব। ভয় করে শ্রাবণী, তোর মা বাবা কিছুতেই মেনে নেবেন না আমাকে। কেন নয়? তোকে এত ভালোবাসেন তারা, দেখতে পাস না? হ্যাঁ, এক অনাথ ছেলে হিসেবে।
মেয়ের বন্ধু হিসেবে আমাকে মায়া করেন ওরা, কিন্তু মেয়ের জামাই হিসেবে আমাকে কিছুতেই মেনে নেবেন না। জানি আমি, ভুল জানিস, দেখে নিস। আমার মা আর বাবাকে চিনিস না তুই। তোর কথাই যেন সত্যি হয় শ্রী, মনে মনে বলে জনি। তারপর দীর্ঘশ্বাস চেপে রেখে বেরিয়ে যায় রাস্তায়। ওদিকে শ্রাবণীর বাবা আর মায়ের মধ্যে এরকম কথা হয়। শ্রী এই ছেলেটার জন্য একটু বেশি বাড়াবাড়ি করছে না? আজ আর কাউকেই ডাকলো না, শুধু জনিকেই ডেকে আনলো কেন? ওর তো আরও বন্ধু আছে। আরে না না, তোমার মেয়েকে চেনো না, বড্ড মায়া ওর মনে। জনির কেউ নেই আপনজন, অনাথ আশ্রমে বড় হয়েছে, তাই হয়তো ওকে একটু বেশি মায়া করে শ্রী, বললেন শ্রাবণীর মা। বড় বেশি মায়া, সেটাই ভাবনার কথা। বন্ধুত্বের থেকেও বেশি কিছু নেই তো ওদের মধ্যে, বলেন শ্রাবণীর বাবা। তেমন কিছু নয়, আর যদি তেমন কিছু হয়ও অসুবিধে কি? জনে শিক্ষিত ছেলে, সুন্দর দেখতে, ভদ্র, সুন্দর ব্যবহার, চাকরিও ভালো করে। ওর মা বাবার অপরাধের জন্য ওকে তো কাঠগড়ায় দাঁড় করাতে পারি না আমরা। কি বলছো তুমি? এ ছেলের রক্তে দোষ আছে, কে জানে কার না কার পাপের ফল। এমন ছেলেকে মেয়ের জামাই করবে তুমি? আমি তো কিছু অসুবিধা দেখতে পাচ্ছি না, শ্রাবণীর মায়ের জবাব। কখনো না, এমন দিন দেখার আগে মৃত্যু হোক আমার, তবুও ভালো। চুপ করে যান শ্রাবণীর মা। শ্রী যে ছেলেটাকে খুব পছন্দ করে, আর ছেলেটাও স্ত্রীকে পছন্দ করে, অনেক আগেই বুঝতে পেরেছেন তিনি। কিন্তু স্বামী যে ছেলেটাকে মেনে নেবেন না সেটাও জানা ছিল তার। তবুও চেষ্টা তো করতেই হবে ভাঙন আটকানোর। আমার মেয়ে ক্ষেপে উঠেছে তোমাকে বিয়ে করতে। তোমাকে আমি ওর বন্ধু বলেই জানতাম, তুমি এত বড় ক্ষতি করলে ওর। বিবর্ণ হয়ে গেছে জনির মুখ। এমন দিন যে একদিন আসবেই জানতো সে। তবু কি মনে ক্ষীণ আশা ছিল? স্ত্রীর মা বাবা মেনে নিতেও পারেন ওকে, তাই কি এত কষ্ট হচ্ছে? আঙ্কেল, বিশ্বাস করুন, আমি ওর কোনো ক্ষতি করতে চাইনি। চুপ করো তুমি। তোমাকে অনেক ভালোবেসেছিলাম আমরা। ভেবেছিলাম অনাথ একটা ছেলে, কখনো ভালোবাসা পায়নি, তাকে আমরাই ভালোবেসে কাছে টেনে নিই। কিন্তু এখন দেখছি তোমাকে মায়া করাই ভুল হয়েছে আমাদের। আমাদের মেয়েটার সর্বনাশ করতে চাইছো কেন তুমি? তোমার রক্তে দোষ আছে, জানো না? প্লিজ আমাদের মেয়েটার থেকে দূরে সরে যাও তুমি। এতদিনে একটুও যদি ভালোবেসে থাকি তোমায়, তবে আমার কথা শুনবে তুমি। প্লিজ দয়া করে শ্রাবণীর থেকে দূরে থাকো। চলে গেলেন তিনি। একা ঘরে ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে রইল জনি। সব আবার অন্ধকার হয়ে এসেছে, এক এক করে নিভে যাচ্ছে সব আলো। শ্রাবণীকে ছাড়া বেঁচে থাকবে কি করে জনি? কার জন্যই বা বেঁচে থাকবে? দু হাঁটুতে চন্নি জনির। কোথায় যাবে এখন সে? জনির ঘরের দরজায় তালা ঝুলছে কেন? হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে স্ত্রী। এতদিন ধরে বাবার সাথে রীতিমতো যুদ্ধ করেছে ও, নিজের মনের সাথেও করেছে। বাবা যে এভাবে বেঁকে বসবে বুঝতেই পারেনি আগে। তবু ওর বিশ্বাস ছিল বাবাকে রাজি করাবেই ও। গত দুদিন ধরে জনির সঙ্গে কোনো যোগাযোগ হচ্ছে না ওর। ফোন সুইচ অফ হয়ে আছে সেই থেকে। আজ তাই জনির ছোট্ট ভাড়াঘরটায় ছুটে এসেছে ও। কিন্তু এখানেও তো জনি নেই। ওর অফিসেও গিয়েছিল, সেখানেও পায়নি ওকে। কোথায় গেল জনি? ওর বাড়িওয়ালা বললেন ভাড়াটারা মিটিয়ে কোথায় যেন চলে গেছে ও। তবে কি জনি টের পেয়ে গেছিল যে বাবাই সম্পর্ক মেনে নিচ্ছেন না? সেজন্যই কি চলে গেল সব ছেড়ে? শিউরে উঠে শ্রাবণী। এতদিন ধরে যে ভয়টা পাচ্ছিল সেটাই সত্যি হলো তবে। মাটিতে বসে পড়ে হাউ হাউ করে কেঁদে উঠল শ্রাবণী। জনি ওর ওপর একটু বিশ্বাস রাখতে পারল না। এতদিন ধরে আগলে আগলে রাখছিল ওকে, এক নিমেষে ছেড়ে দিয়ে চলে গেল। অন্ধের মতো রাস্তা দিয়ে হাঁটছিল শ্রাবণী। দুদিক দিয়ে হুস হুস করে বেরিয়ে যাচ্ছে গাড়িগুলো। একটা মেয়ে উদ্ভ্রান্তের মতো রাস্তা দিয়ে কেন ছুটে চলেছে দেখার সময় নেই ব্যস্ত শহরের। কত অপ্রিয় ঘটনাই তো ঘটেছে এই শহরের বুকে, কে আর মাথা ঘামায় এসব নিয়ে? একটা দৈত্যের মতো ট্রাক ছুটে আসছিল শ্রাবণীর দিকে, ওর সব যন্ত্রণা কেড়ে নিয়ে যাবে বলে। কলকাতা থেকে অনেক দূরে এক ছোট্ট মফস্বল শহরের পাবলিক বুথের সামনে দাঁড়িয়ে ইতস্তত করছিল জনি। সে এখনো বুঝে উঠতে পারছে না কাজটা ঠিক হলো নাকি ভুল। শ্রাবণীর বিশ্বাসের মর্যাদা দিতে পারল কইও? চোরের মতো পালিয়ে এলো ওকে ছেড়ে, কিন্তু কী বা ওর করার ছিল? শ্রাবণীকে তো চেনে জনি, পুরোই খ্যাপা। পাগলের মতো জনিকে আঁকড়ে ধরে রাখতে চাইতো ও। এখন কি করছে মেয়েটা? নিশ্চয়ই পাগলের মতো খুঁজছে জনিকে। মেয়েটা জানেই না জনি কখনো ওর যোগ্যই ছিল না। নিজের শরীরে কার রক্ত বইছে এখনো জানে না জনি।
কখনো জানতেও পারবে না। হয়তো দূষিত কালো রক্ত বয়ে চলেছে ওর শরীরে। দুর্গন্ধময় রক্ত শরীর নিয়ে কি করে শ্রাবণীর মতো মেয়েকে কাছে টেনে নেবে জনি? অনেক ভেবে সেদিনই ফাদারের সাথে যোগাযোগ করেই ছোট্ট শহরে পালিয়ে এসেছে জনি। নিজের ফোন সুইচ অফ করে রেখেছে। কিন্তু এখন শ্রাবণী কেমন আছে জানতে না পারলে স্বস্তি পাচ্ছে না সে। পাবলিক বুথের ফোনটা তুলে নিয়ে শ্রাবণীর বন্ধু ইপসিতাকে ফোন করলো জনি। 4 দিন ধরে জমে মানুষের টানাটানির পর আজ শ্রাবণীর অবস্থা অনেকটাই ভালো। জ্ঞান ফিরেছে, তবে খুব দুর্বল এখনো। ডক্টররা বলেছেন বিপদ কেটে গেছে। যন্ত্রণায় ক্ষতবিক্ষত মন নিয়ে এই কদিন পড়েছিলেন হাসপাতালের এক কোণে। শ্রাবণীর মাও রয়েছে সাথে। নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছিলেন না শ্রাবণীর বাবা। তার মিথ্যে জেদের কারণেই আজ তাদের একমাত্র মেয়ের এই অবস্থা। কি হতো যদি মেনেই নিতেন জনিকে? মেয়ের খুশির চেয়ে বড় তো আর কিছু নয় তার কাছে। এই 4 দিন একবারও হাসপাতাল থেকে নড়েননি তারা। ঈশ্বরের কাছে কাতর প্রার্থনা করেই যাচ্ছিলেন, হে ভগবান, ক্ষমা করে দাও আমায়। ভুল করেছি আমি। আমার মেয়ে যা চায় তাই করব আমি। শুধু ওকে ফিরিয়ে দাও ঠাকুর। ঈশ্বর সাড়া দিয়েছেন বুঝি প্রার্থনায়। সমস্ত বিপদ কেটে গেছে আজ। শ্রাবণীর চোখ খুলেছে আজ, তবে কথা বলছে না সে এখনো। আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে একটা কেবিনে দেওয়া হয়েছে ওকে। দুজনেই ভাবলেন আজ একটু বাড়ি থেকে ঘুরে আসবেন। দুপুরে ফের হাসপাতালে ছুটলেন তারা। শ্রাবণীর কেবিনের দরজা খুলে ঢুকতে গিয়ে স্থির হয়ে গেলেন তারা। জনি বসে আছে সেখানে। শ্রাবণীর হাত চেপে ধরে অঝরে কেঁদে চলেছে সে। আমাকে ক্ষমা করে দে, ভুল হয়ে গেছে আমার। এভাবে তোকে না বলে চলে গিয়ে ভুল করেছি আমি। ক্ষমা কর আমাকে শ্রী, কথা দিলাম আর কখনো তোর কাছ থেকে দূরে সরে যাবার বোকামি করব না আমি। প্লিজ আমাকে মাফ করে দে। শ্রী অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়েছিল, কিন্তু তারা স্পষ্ট দেখতে পাচ্ছিলেন শ্রীর গালবে অভিমানী জলের ধারা নেমে আসছে নিঃশব্দে। চল আমরা একটু ওদের একা থাকতে দিই। ভালোবাসায় যে বড্ড মায়া, সেই মায়া কাটিয়ে স্ত্রীকে সরিয়ে আনব। সাধ্য কই আমাদের। ফিসফিস করে বললেন শ্রাবণীর বাবা। নিঃশব্দে ফিরে চললেন তারা। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলো সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়।